তিস্তার পানি বন্টন আন্তর্জাতিক আইন মেনে হতে হবে, চুক্তি নিয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। পিটিআইকে ডক্টর ইউনূস। ত্রিপুরার ডম্বুরবাদ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। ভাঙা যাচ্ছে না ড্রিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম, উত্তর নেই ব্যবসায়ীদের, ক্রেতার ক্ষোভ। সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। নতুন শিক্ষাবর্ষের ৩ মাস বাকি থাকলেও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। জানুয়ারিতে সব শিক্ষার্থীকে বই দেয়া নিয়ে শঙ্কা, মার্চের আগে শেষ হবে না ছাপানোর কাজ। এবং ক্যামেলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ধ্বংস হবে ইসরায়েল, ইহুদিদের সতর্ক করলেন ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পানি বন্টন চুক্তি ইস্যুতে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেছেন ডক্টর ইউনূস। শুক্রবার এই সাক্ষাৎকারটি প্রকাশ করে পিটিআই। বাংলাদেশ ও ভারতের মধ্যে এক দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। এ নিয়ে দুদেশের মধ্যে চুক্তির কথা হচ্ছে বিগত কয়েক বছর ধরে, কিন্তু আশ্বাসেই ঝুলে আছে তিস্তা ইস্যু। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া সাক্ষাৎকারে উঠে আসে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ইস্যু। শুক্রবার ওই সাক্ষাৎকারটি প্রচার করা হয়। পিটিআইকে ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেও মত তার। বাংলাদেশের সম্প্রতি ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গেছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোয় তা আলোর মুখ দেখেনি। এ বিষয়টি সমাধানের আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। সংস্থাটি চেতনার পুনর্জীবনের মাধ্যমে আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে বলেও মন্তব্য তার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেশের অর্থনীতি ও শিল্প, কলকারখানা সহ সব প্রতিষ্ঠান ধ্বংসে পরাজিত শক্তিরা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনের ফসলকে বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে একটি মহল। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমির খসরু। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম সহ ৩টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন তিনি বলেছেন, দেশ রক্ষা করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। রাষ্ট্র মেরামতের ৩১ দফা জাতির সামনে আবারও তুলে ধরা হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণে আমরা জনগণের যে মনের মধ্যে যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে তার সাথে আমাদেরকে চলতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেটা পূরণে আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন, কোনো একটি দল এই কাজটা করতে পারবে না। রংপুরের ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতারা। দুপুরে পীরগঞ্জ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাঈদ যে আত্মত্যাগ করেছে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, এবং একই সাথে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাঈদের এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে মনে রাখবে। এই বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার আর কখনো ক্ষমতায় না অধিষ্ঠিত না হতে পারে এবং বাংলাদেশের কেউ যেন বৈষম্যের শিকার না হয়, কোনো ক্ষেত্রেই কোনো বৈষম্য থাকবে না। সেই ধরনের সমাজ গড়ার প্রত্যয়ে ছাত্রদল সেই শহীদদের হৃদয়ে ধারণ করে পথ চলবে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারকে
আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সকালে শরীর আখড়া বালুর মাঠে হতাহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন দলটি নেতারা। পরে নিহত 25 জনের প্রত্যেকের পরিবারকে নগদ 2 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারও দাবি করেন তিনি। সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল জুলুম শাহীর অবসান ঘটানোর ক্ষেত্রে শহীদ পরিবারের আহত পঙ্গু পরিবারের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদেরকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে দাবি জানাতে চাই, অগ্রাধিকারের ভিত্তিতে এই গণহত্যাকারী শেখ হাসিনা, তার দল এবং তার সহযোগী শক্তি যারা ভূমিকা পালন করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আসন্ন দুর্গাপূজা আগের চেয়েও নিরাপদে উদযাপন করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানী বংশালে ছাত্র জনতা সম্প্রীতি সমাবেশে কথা বলেছেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় অক্ষুণ্ণ রাখতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিন্দুদেরকে বলবো, মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালো মতো পালন করুন। আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন, তার চেয়ে আনন্দের সাথে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো। একদল ফেসিবাদ দখলদার লুটেরারা আবার দেশকে লুট করার চক্রান্ত করতেছে। আমরা চাই না কারোর উপর জুলুম করতে, কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নেই, বরং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার জন্যই 5ই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম। খবর শুরু হতে মাত্র 3 মাস বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। শুধু তাই নয়, কয়েকটি শ্রেণীতে হয়নি টেন্ডার। এখনো ছাপা শুরু না হওয়ায় জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। তবে চ্যালেঞ্জ থাকলেও যথাসময়ে বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। প্রতি বছরের মতো 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় 35 কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার। তবে বছর শেষ হতে 3 মাস সময় বাকি থাকলেও এখনো 4টি শ্রেণীতে ছাপা কাজের প্রথম ধাপ টেন্ডার প্রক্রিয়ায় শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 6টি শ্রেণীর টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় বই ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষে 8ম শ্রেণী পর্যন্ত প্রচলিত কারিকুলামের বই থাকবে বলে সিদ্ধান্ত হলেও এসব বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কন্টেন্টে নানা পরিবর্তনের মাধ্যমে তা পরিমার্জন করা হবে। আর 9ম ও 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের বই দেওয়ার কথা বলা হলেও তাতেও আসবে নানা পরিবর্তন। আর মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ আবার চালু হওয়ায় বাড়ছে বইয়ের সংখ্যাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের হাতে সময় মতো বই পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মুদ্রণ সংশ্লিষ্টরা সচেষ্ট হলে এই সময়েই কাজ শেষ করা সম্ভব বলে মনে করছে বোর্ড। কিছুটা চ্যালেঞ্জ আছেই, তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিতভাবে ওনারা যেরকমভাবে বললেন যে রাষ্ট্রের স্বার্থে সকলে যদি একযোগে কাজ করে, দিনরাত কাজ করে, আমার ধারণা যে এগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। জানুয়ারিতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও 9ম ও 10ম শ্রেণীর বই পেতে মার্চ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা তাদের। 9-10-এর যে বই সেটি কোনো ক্রমে মার্চের আগে ছাত্ররা পাবে না। এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে আলোকে এবং আমাদের মেশিনের যে ক্যাপাসিটি তার আলোকে এবং
কারিকুলামে যে কারেকশন হবে সেই কারেকশনটা যত দ্রুত করতে পারবে তত আমাদের জন্যও কল্যাণকর, এনসিটিভির জন্যও কল্যাণকর। পুরো প্রক্রিয়া সময় মতো শেষ করতে পরিমার্জনের পাশাপাশি পাণ্ডুলিপি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করার পরামর্শ মুদ্রণ শিল্প সমিতির। সিট মেশিনের জন্য শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। ভাঙছেই না ডিমের বাজারে সিন্ডিকেট। এবার প্রতি ডজনে দাম বেড়েছে 10 টাকা করে, কিন্তু কেন বেড়েছে তা জানা নেই বিক্রেতার। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে গিয়ে মুরগির দাম শুনেও স্বস্তি নেই ক্রেতার। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার আর সোনালি বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 20 টাকা বেশিতে। দিনের সঙ্গে দাম বৃদ্ধির এই চক্রে নাজেহাল অবস্থা স্বল্প আয়ের মানুষের। রাজধানীর কারওয়ান বাজারে ঢুকতেই মুরগি বিক্রেতারা জানালেন সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালির দাম। কারণ হিসেবে সম্প্রতি ফেনী নোয়াখালী অঞ্চলে আকস্মিক বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করছেন তারা, যদিও তাদের এই দাবিকে অযৌক্তিক বলছেন ক্রেতারা। ব্রয়লার মুরগি আজ বিক্রি করতেছি 170 টাকা, বন্যার কারণে খামারগুলো বন্ধ ছিল। আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে, আর বাজারে প্রচুর সাপ্লাই আছে। এই সপ্তাহে এসে ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। হুটহাট দাম বৃদ্ধির সঠিক কারণ না জানলেও পাইকারদের ঘাড়ে দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। যদিও ভোক্তাদের স্পষ্ট দাবি, সিন্ডিকেটের কারসাজিতেই বেশি দামে ডিম কিনতে বাধ্য হচ্ছেন তারা। ডিম গেছে সপ্তাহে বেচতেছি 150 টাকা ডজন, চলতি সপ্তাহে 160 টাকা করে বেচা লাগে। পাইকারি বাজারটার উপরে শতকরা 20 টাকা বাড়তি। সিন্ডিকেট আছে, ওরা নিজেদের মতো করে ডিমের দামটা নির্ধারণ করে, কারণ এটা তো মনিটরিং নাই। মাছ বাজারের বিক্রেতারা জানালেন সরবরাহ বাড়ার পরও ইলিশ ছাড়া অন্য মাছের দাম কেন কমছে না তার উত্তর নেই তাদের কাছে। রুই কাতল সব আগের দামে, মাছের আমদানি বেশ ভালোই আছে, কিন্তু মাছের দাম কমতেছে। বাজার মূল্য আর একটু কমা উচিত। তবে আলু ও দেশি পেঁয়াজের বাজারে মিলছে দাম কমতির খবর। পাবনার পেঁয়াজ 12 টাকা 14 টাকা এরকম আসছিল, আজকে 110 টাকা। ভারত হলো 106 টাকা কেজি, আর পাকিস্তান হলো 92 টাকা কেজি, আর কম মনে পারো না। যদি প্রাইসটা একটু আমাদের আয়ত্তে আসতো আমরা আর একটু ভালো থাকতে পারতাম। আলুদা নিম্নমুখী, আগে ছিল 48-49, এখন 46-47। এদিকে সবজির দাম কমতির দাবি বিক্রেতারা করলেও ক্রেতারা বলছেন উল্টো কথা। আজকের বাজারে পটল আছে 50 কেজি, ভিন্ডি আছে 40 থেকে 45 কেজি, চিচিং আছে 50-60 কেজি। যে সবজি আমি 3-4 দিন আগেও 25-30 টাকা করে কিনছি, আজকে 50 টাকা 70 টাকা। দামটা প্রথম কিছুদিন মানে আন্দোলনের পর থেকে কিছুদিন একটু কম ছিল, কিন্তু আবার আগের দামে চলে গেছে। কয়েক সপ্তাহ ধরে একই তালে চলতে থাকা মুদিপণ্যের বাজারে মাসের শুরুতে বিক্রি বৃদ্ধির বিপরীতে কমেছে আটা ময়দার দাম। আর গত সপ্তাহে এক দফায় মোটা চালের দাম কেজিতে 2-3 টাকা বাড়ার পর বর্তমানে বাজার রয়েছে স্থিতিশীল। নতুন করে আর বাড়ে নাই চালের দাম। একটু দ্রব্যমূল্যের দাম কম হয় তাহলে ভালো হয়। আটার দাম কমছে, চিনির দাম কমছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরবরাহ বাড়লেও মুন্সিগঞ্জে ইলিশের কেজিতে দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। এরপরও সাপ্তাহিক ছুটির দিনে জেলার মীর কাদিম মাছের আড়তে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। দাম বৃদ্ধির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজার সিন্ডিকেট ও মজুতদারদের। মুন্সিগঞ্জের মীর কাদিম হাটে রূপালী ইলিশের ঝিলিক। ভোর থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত পুরো এলাকা। ছুটির দিনে কেজি প্রতি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা পর্যন্ত, যা গেল একদিন আগেও ছিল 1600 টাকা। এরপরও পাইকারি ডাকে মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ইলিশ ছাড়াও রুই, পাঙ্গাস, চিংড়ি, আইড়, কই, শিং সহ স্থানীয় খাল বিলের তাজা মাছ বিক্রি হয় এ বাজারে। তবে চড়া দাম থাকায় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। সিন্ডিকেটটা করে রাখে ভিতর থেকে, এই কারণে এখানে খোলা বাজারে দেখা যায় যে দামটা বেশি হয়ে যায়। মাছ কিনো লাগে 1400 টাকা কেজি, 1500 টাকা কেজি, মোয়াল গেলে 1200 টাকা কেজি। মাছ কম, ক্রেতা বেশি। বিষয়টি অস্বীকার করে আড়তদাররা বলছেন সরবরাহ ও চাহিদার উপরই দর নির্ভর করে। না না, আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই, আমাদের এনে ওপেন বেচা কিনা, মানে ওপেন আমরা ডাক তুলতাছি, যে বেশি কইতাছে তারাই আমরা দিয়ে দিতেছি। শত বছরের প্রাচীন এই হাটের 45টি আড়তে 4000 মানুষ কাজ করেন। ধলেশ্বরী তীরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে তিনি নির্বাচিত হলে ধনকুবের এলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার লাস ভেগাসে ইহুদি রিপাবলিকান দাতাদের এক সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট। তার দাবি, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, তেল আবিবের কোনো অস্তিত্বই থাকবে না, সন্ত্রাসীরা ইসরায়েলিদের নিজ ভূখণ্ড থেকে বের করে দিবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এ সময় তাকে জয়ী করলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকান। ট্রাম্পের এই দাবি নিয়ে কমলার প্রচারণা শিবিরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স, যদিও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী 10 তারিখের প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়েই ব্যস্ত আছেন কমলা। এরই মধ্যে পেনসিলভেনিয়ায় পৌঁছেছেন তিনি, যদিও আগে ইসরায়েলের প্রতি তার সমর্থন আছে বলে জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেত্রী। এদিকে কমলা প্রস্তুতি নিলেও ডোনাল্ড ট্রাম্পের কোনো আগাম প্রস্তুতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভান্স। এর জন্য এক নির্বাচনী প্রচারণে গিয়ে ভান্স দাবি করেন নিজের রেকর্ড সম্পর্কে অবগত আছেন ট্রাম্প। এ সময় কমলাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট না বলে ভাইস প্রিন্সিপাল বলেন ভান্স। প্রথম বিতর্ক ঘিরে পেনসিলভেনিয়ায় অবস্থান করছেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজো। এদিন একটি কাউন্টিতে মেয়েকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। অঙ্গরাজুড়িতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন ওয়ালজ। আগামী 5 নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাহনুল রানা, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। মিরপুরের হোম অফ ক্রিকেটে ছুটির দিনে ঐচ্ছিক অনুশীলন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ সময় তিনি কাজ করেছেন ব্যাটিং নিয়ে, মূলত অফ ফর্ম কাটাতেই এমন ব্যক্তিগত অনুশীলন টাইগার এই টপ অর্ডার ব্যাটসম্যানের। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ভারত সিরিজ দিয়ে স্কোয়াডে ফিরতে চান পেসার এবাদত হোসেন। বর্তমান সময়ের পেস বিপ্লবের ভিড়ে কাজটা কঠিন হলেও দেশের ক্রিকেটের জন্য এটাকে দেখছেন ইতিবাচক হিসেবেই। শুক্রবার সরকারি ছুটির দিন স্তব্ধ হোম অফ ক্রিকেটে প্রাণের চাঞ্চল্য নেই বললেই চলে, কিন্তু সেই নিস্তব্ধতা ভেদ করে শান্তর সেই স্বভাবসুলভ ড্রাইভ। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কিন্তু টাইগার কাপ্তান তা পারছেন কই। দল সাফল্য পেলেও সবশেষ 9 ইনিংসে তার ব্যাটে 50-র দেখা নাই। তাই তো শান্তর এমন ফিরে পাওয়ার লড়াই। ইনডোরের আউটারে 9টা থেকে বেলা 11:30। সময় বেড়েছে রোদের তীব্রতা, তবে শান্ত তাতেও হননি অশান্ত। লোকাল কোচ আর থ্রোয়ারদের সঙ্গে নিয়ে কাজ করেছেন ভুল ত্রুটি ধরতে। সামনেই ভারতের মাটিতে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ। প্রবল প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে তার ব্যাটে রানের বিকল্প নেই। ভারত সিরিজ ভিন্ন চ্যালেঞ্জ আরেক টাইগার পেসার এবাদতের জন্য। সর্বনাশে ইনজুরির থাবায় বছর পেরিয়েছে, তবুও মাঠে ফেরা হয়নি সিলেট রকেটের। প্রতিপক্ষ হিসেবে টিম ইন্ডিয়া বরাবরই প্রিয় তার কাছে। টাইগার ম্যানেজমেন্টের কাছ থেকেও পেয়েছেন গ্রিন সিগন্যাল। ম্যাচ ফিট না হলেও দলের সঙ্গে চেন্নাইয়ের বিমান ধরছেন তিনি। আফসোস তো অবশ্যই, এজ এ প্লেয়ার বাহিরে থাকা, সত্যি কথা এটা অনেক কষ্টের। বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে, ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো। তাসকিন, হাসান, নাহিদ রানা, মুস্তাফিজ, তানজিম সাকিব সাম্প্রতিক সময়ে শুধু কাগজে কলমেই নয়, 22 গজেও টাইগার পেস বিপ্লবে আচ্ছন্ন তাবৎ ক্রিকেট দুনিয়া। তবে তাতে বেড়েছে প্রতিযোগিতা। চ্যালেঞ্জের মুখে একসময় দলের অটো চয়েস এবাদত, তবে এমন প্রতিযোগিতাকে তিনি দারুণ উপভোগ করছেন। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যে পরিমাণে এখন ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। এখন যে কেউ, আমরা যে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যাই, সবাই অ্যাটলিস্ট উইকেটটা বানাইতে গেলে একটু চিন্তা করবে। আমার কাছে অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরও 7টা থাকবে। সো মানে তখন কি হবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরো ভালো করতে হবে। 8 সেপ্টেম্বর থেকে গোটা দল নিয়ে শুরু হওয়া অনুশীলনে থাকছেন এবাদত হোসেন। তবে শেষ পর্যন্ত ভারতের মাটিতে তার সুযোগ না মিললেও ঘরোয়া লিগে পারফর্ম করে আন্তর্জাতিক সার্কিটে এবাদত ফিরতে চান প্রোটিয়া সিরিজ দিয়েই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তার পানি বন্টন আন্তর্জাতিক আইন মেনে হতে হবে, চুক্তি নিয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। পিটিআইকে ডক্টর ইউনূস। ত্রিপুরার ডম্বুরবাদ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। এবং ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম। উত্তর নিয়ে ব্যবসায়ীদের ক্রেতার ক্ষোভ। সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার।
এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।